ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাঁওতাল ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি বীরভূম জেলায় মৎস্যজীবীদের কাছে একটি উল্লেখযোগ্য নাম। এখানে সমবায় পদ্ধতিতে মাছ চাষ করা হয় এবং সময় সময় সরকারি অনুদানও এনারা পেয়ে থাকেন। এই সমিতি কেমন চলছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে এই কমিটিরই কয়েকজন সদস্যর কাছে আমরা এ বিষয়ে জেনে নেব। আপনার নাম কি? আমার নাম সাদেক। আচ্ছা, এই যে সোসাইটি আপনারা চালাচ্ছেন, এখানে সদস্য কতজন? 60 জন আছে। আচ্ছা, এখানে কি কি কাজ করা হয় এবং কিভাবে করা হয়? এখানে আমাদের মাছ ডিম ফাটানো হয়, ঘানি পোনা তৈরি করা হয়, চারা তৈরি করে বাজারে বিক্রি করা হয়। গভর্নমেন্টের কাছ থেকে আমরা লোনও নিই, অনুদানও পাই। আমরা ঠিক টাইম মতো শোধ করে দিই। গভর্নমেন্ট রেটেও কিছু কিছু স্ট্যান্ডে আমরা মাছও বিক্রি করি। সাধারণ মানুষকে গভর্নমেন্টের যেটা বেঁধে দেয় সেই রেটে আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডে আমরা মাছ বিক্রি করি এবং আমরা এই মাছ সদস্যতে আমরা কোনো পয়সা পাতি নিই না। আমাদের সমিতির স্বার্থে আমরা নিজেরাই অল্প সামান্য থামসিং মাছ ওই খাবার জন্য নিই, তাছাড়া আমাদের কোনো বেতন নাই। আমরা এইভাবে এটাকে চালিয়ে আসি। যদি আমাদের পাশে সরকার যে ধরনের সহযোগিতা করছে আরও যদি করেন তাহলে আমাদের এই সমিতি আরও উন্নতি হবে এবং যে ধরনের আমরা নানুর ব্লকের এফও সাহেবকে পেয়েছি, ওনার পদ্ধতিতে ওনার সঙ্গে পরামর্শ করে আমরা সমস্ত কার্যকলাপ করার চেষ্টাও করছি। উনি আমাদেরকে সৎ পরামর্শ দেয়, সৎভাবে চলার নির্দেশও দেয় এবং আমরা ওনার পরামর্শেই আমরা উদ্যোগ নিয়ে চলছি, যাতে আরও আমাদের এই পুকুরগুলিতে কিছু মাটি কাটানো যায়, জল যাতে ধরে রাখা যায় এবং কিছু সাবমার্সিবল যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের 12 মাস জল থাকলে আমরা উপকৃত হব। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রাসবিহারী কর্মকার। আচ্ছা, আপনি এই সমিতির সঙ্গে যুক্ত তো? হ্যাঁ, আমি এই সমিতির সেক্রেটারি। আচ্ছা, এই সমিতিতে যে আপনারা কাজ করছেন এতে লাভ কতখানি হয়? লাভ বলতে স্যার, আমাদের যে সমিতি মেম্বার যেগুলো আছে তারা তো মাইনে নেয় না। আমাদের 250 করে মাছ দিয়ে তাদের মাইনে স্বরূপ দিয়ে আমরা কোঅপারেটিভকে আরও উন্নত মানের করার জন্য প্রচেষ্টা চালিয়ে চালাচ্ছি এবং আমাদের প্রতিটি মেম্বারের আবাসন থেকে আরম্ভ করে তাদের মানে ভাতা ইত্যাদি সুযোগ সুবিধাগুলো উনি মানে সুযোগগুলো আমাদের সন্ধান করে দিচ্ছেন এবং আমাদের এগিয়ে যেতে পরামর্শ দিচ্ছেন। আমরা করব আরও চেষ্টা করছি। হাঁস আজ 100টা এসেছে, 500 হাঁস করার প্রবণতা আছে। ছাগল 100টা 8টা থেকে 100টা করব এবং আরও অন্য মানে ব্রয়লার মুরগি এরকম যেগুলো আমরা প্রজেক্ট করতে পারি এর জন্য আরও চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং করব এবং আপনাদের সহযোগিতা আরও কামনা করছি। তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আপনারা এটাই রাখছেন তো? আমার সঙ্গে রয়েছেন আরও কিছু মহিলা সদস্য, চলে যাচ্ছি তাদের কাছে। আপনার নাম কি? আমার নাম দিদু বাগদি। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি এই জেলো মাছ ধরি, এইসব কাজ করি। এই রাজনীতি দেওয়া হয়, খাবার দেওয়া হয়, এই শরীর কপাটবে এই করি। আপনার নাম কি? আমার নাম খুদু বাগদি। আপনি কি কাজ করেন? এই কাজই করি, ওই ফোকাসে মাছ ধরা, খাবার দেওয়া, হাঁস। আপনার নাম কি? কি কাজ করা হয়? এইসব দেখাশোনা সব করি। আচ্ছা, আমার সঙ্গে এই সদস্যদের কথা হলো। এবার আমরা নানুরের মৎস্য সম্প্রসারণ আধিকারিক কল্লোল মুখোপাধ্যায়ের কাছে চলে যাব, কিছু প্রশ্ন রাখবো তার কাছে। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে এই সোসাইটি সম্পর্কে আপনি যদি কিছু বলেন। প্রধানত এটা মৎস্যজীবী একটি সমবায় সমিতি এবং এরা মাছ চাষ সংক্রান্ত শুধু নয়, মাছ চাষের সঙ্গে যেগুলো সুসংহতভাবে যোগ করা যাবে, অর্থাৎ ছাগল পালন, হাঁস পালন, এইগুলোর সঙ্গেও যুক্ত। এবং এই সমবায় সমিতিটি দীর্ঘদিনের সমবায় সমিতি
সরকার দ্বারা নিবন্ধীকৃত। এটিতে প্রায় 60 জন সদস্য আছেন এবং এদের জলকর 100 বিঘার ওপরে। প্রধানত যেগুলো খাস জলা বা সরকারি যেসব জলা সেগুলো নিয়ে এরা মাছ চাষ করেন। এর সঙ্গেও মালিকানাধীন যেসব জলা আছে সেই সব জলাও কিন্তু লিজ পদ্ধতিতে কোঅপারেটিভ সোসাইটি গ্রহণ করেছেন এবং এখানে মাছ চাষ চলছে। দীর্ঘদিন ধরেই মাছ চাষ এনারা করছেন। লাভের ব্যাপারটা অবশ্যই আছে, কিন্তু বর্তমানে আমাদের যেটা লক্ষ্য যে শুধুমাত্র মাছ চাষের মধ্যে না থেকে তার সঙ্গে হাঁস চাষ, ছাগল পালন এবং পোলট্রি অর্থাৎ মুরগির চাষকে আমরা যদি সুসংহত করতে পারি, এই তিনটে জিনিসকে এক জায়গায় আনতে পারি, তাহলে এরা আর্থিকভাবেও লাভবান হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মাছ চাষের যে খরচাটা, সেই খরচাটা অনেক কমে আসবে। অর্থাৎ সুসংহত মাছ চাষের যেটা প্রধান আমাদের লক্ষ্য, সেটা হচ্ছে মাছ চাষের খরচা কমানো, সঙ্গে সঙ্গে কিন্তু পারস্পরিক যেগুলো সহযোগিতা যেসব প্রকল্পগুলোতে থাকে সেগুলোর মাধ্যমে উৎপাদনও বৃদ্ধি করা। আচ্ছা, এই যে সমবায় সমিতি, এই সমিতি সম্পর্কে কি সরকারি ভাবনা, যদি আপনার ভাবনাটা বলেন, সরকারি ভাবনা কি নেওয়া হয়েছে? আমরা সমবায় সমিতিকে যেগুলো আর্থসামাজিক উন্নয়নের জন্য সাহায্য দান সেগুলো আমরা করছি। যেমন এই সমবায় সমিতিকে আমরা মৎস্যজীবীদের জন্য 20টা আবাসগৃহ করে দিয়েছি। যদিও 60 জন সদস্য আছেন, আগামী দিনে হয়তো প্রত্যেকেরই এটা করে দেয়া যাবে। এছাড়াও মৎস্যজীবীদের যে বার্ধক্য ভাতা আছে, যারা 60 বছরের বেশি বয়স হয়ে যায়, যারা অক্ষম হয়ে যান, সেই রকম বার্ধক্য ভাতা আমরা 9 জনকে আমরা এখানে দিই। এগুলো আর্থসামাজিক দিক, কিন্তু আগামী দিনে যে ভাবনা চিন্তা আছে সেগুলো হচ্ছে কোঅপারেটিভকে উন্নত মাছ চাষের সঙ্গে যুক্ত করা আরও। তার কারণ বর্তমানে বিজ্ঞান যেভাবে এগিয়েছে, মাছ চাষের প্রযুক্তি যেভাবে এগিয়েছে, এবং পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সমবায় পদ্ধতিতে চাষ করে প্রচুর ফলন উৎপন্ন হচ্ছে, প্রচুর ফলন পাওয়া যাচ্ছে। সেই জায়গাতে এই সমবায় সমিতিকে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য, এবং তার জন্য যা যা উন্নত প্রযুক্তি দরকার, যা যা তথ্য দরকার এবং সম্পদ দরকার, সেগুলো দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে এই ধরনের সমবায় সোসাইটি যদি নতুনভাবে গড়ে তুলতে হয়, তাহলে সরকারের কাছে কিভাবে আমরা সাহায্য পেতে পারি, মানে কিভাবে শুরু করতে পারি? এখন সমবায় সমিতি গঠনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আমাদের বিশেষ করে মৎস্যজীবী সমবায় সমিতির জন্য যেটা প্রধান দরকার সেটা হচ্ছে জলা। কমপক্ষে 10 জন সদস্য দরকার। একটা সমবায় সমিতিকে রেজিস্টার বা নিবন্ধীকৃত করতে 10 জন সদস্য দরকার, এবং কমপক্ষে 1 একর করে বা 3 বিঘা করে জলা দেখাতে হবে। এবং সেই যে জলা, সেটা এদের আওতায় আছে, অর্থাৎ এদের চাষের অধিকার আছে, সেটা সরকারি কাগজ দেখাতে হবে। এখন এই প্রাথমিক যে শর্তগুলো, অর্থাৎ 10 জন কমপক্ষে সদস্য এবং জলা, এইগুলো যদি থাকে তাহলে এরা এটা রেজিস্টার করার জন্য দরখাস্ত করতে পারে। প্রতি ব্লকে যে ফিশারি অফিসার আছে তাদের মাধ্যমে এটা আবেদন করতে হয়, এবং এই আবেদন করার পরে এটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে এদের বাজেট, এদের পরিকল্পনা, এদের আগামী দিনের প্রকল্প, এগুলো সব দিয়ে জেলা দপ্তরে পাঠাতে হয়, এবং জেলা দপ্তর থেকে এটা আমরা আবার রাজ্যতে পাঠাই, এবং সেখান থেকে এটা রেজিস্টার হয়ে বেরিয়ে আসে। এইভাবেই একটা নতুন কোঅপারেটিভ সোসাইটি রেজিস্টার হয়। আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমরা সাঁওতার ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি সম্পর্কে
অনেকখানি বিস্তারিতভাবে জানলাম এবং এটাও জানতে পারলাম যে সকলের উদ্যোগে এই সোসাইটি খুব ভালোভাবে এগোচ্ছে এবং আশা করব ভবিষ্যতে এই সোসাইটি আরও এগিয়ে যাবে এবং এখানে যে সদস্যরা কাজ করেন তারা আরও লাভবান হবেন। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের ব্যবস্থাপনায় সমুদ্রজাত আগাছা এবং কৃষিক্ষেত্রে তার ব্যবহার এ নিয়ে একটি কর্মশালা আয়োজিত হয়েছিল কৃষি বিজ্ঞান কেন্দ্রে। সমুদ্রজাত আগাছা হলো বিশেষ করে যারা সামুদ্রিক ম্যাক্রো এলগি এবং এদের বসতি হলো উপহ্রদ ও নদীর মোহনার শ্রুতহীন অংশে। আমরা এগুলো সাধারণত আনি ওড়িশা থেকে চিল্কা একটা হ্রদ, ওখান থেকে আমি তুলে নিয়ে আসি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওটা সুন্দরবন জায়গায় পাওয়া যায়। তো আমরা সাধারণত কী করি না, চিল্কা হ্রদ থেকে ওগুলোকে নিয়ে আসে, ওগুলোকে রোদ্রে শুকানো করে, তারপরে একটু প্রসেসিং করে তাদের একটু যে লিকুইড এক্সট্রাটা আমরা বের করে তাকে এগ্রিকালচারে আমরা ইউজ করছি। প্রসেসিংটা কীভাবে করা হয়? প্রসেসিংটা মানে আমি সিম্পলি তাকে আনি 2-3 দিন পর্যন্ত তাকে বিনা রোদ্রে শুকানো করে, তারপরে তাকে পাউডার করছি। তাকে 10 গ্রাম পাউডারে 10 গ্রাম পাউডারকে 100 ml জলে আমি ভিগানো করে তাকে সিম্পলি আধা ঘন্টা পর্যন্ত আমি অটোক্লেভিং করে। যদি আপনার কাছে অটোক্লেভ মেশিন না থাকে তাহলে আপনি সিম্পলি আপনার বাড়িতে তো থাকে প্রেসার কুকারে আধা ঘন্টা পর্যন্ত 3টা মেন হুইসিল দিয়ে দেবে। তাহলে যে এক্সট্রাটা বেড়ে যাবে, যেটা ছেঁকে দেওয়ার পরে যে এক্সট্রাটা বেড়ে যাবে সেটা হচ্ছে আপনার ফার্টিলাইজার। আর সেটাকে আমরা বলি যে 100% লিকুইড ফার্টিলাইজার। ওটাকে নিয়ে আমরা ডাইলুশন করে হতে পারে 1% বা 2.5%। আমরা বেনিফিশিয়াল হয়েছে 1%-এ আর 2.5%-এ। আচ্ছা, আপনি যাতে যে মিশ্রণ তৈরি করেন, কনসেন্ট্রেশন যেটা আছে, কনসেন্ট্রেটেড যেটা আছে তাকে মিশ্রণ তৈরি করা হচ্ছে, ডাইলিউট করা হচ্ছে। তো ডাইলিউটের পরিমাণটা কীভাবে করা হবে? স্যার, ডাইলিউটের পরিমাণটা হচ্ছে আমি নিয়েছে 1% মিন্স 1 ml 100 ml জলরে 1 ml আমার লিকুইড ফার্টিলাইজার। 100 ml জলে 1 ml লিকুইড ফার্টিলাইজার দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে। ওইটাকে নিয়ে আমরা ডাইরেক্টলি আইদার স্প্রে করতে পারবো অর এলস আমরা যে সিডতে আমি ভিগানা করে ব্যবহার করতে পারবো, কৃষিতে ব্যবহার করতে পারবো। কর্মশালাটি উদ্বোধন করেন বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক গোপালচন্দ্র দে। আচ্ছা, আমরা প্রধানত গাছের পুষ্টির জন্যে, ফসলের পুষ্টির জন্যে বেশ কিছু সামুদ্রিক আগাছাকে কাজে লাগাচ্ছি। এগুলোকে তরল সারে পরিণত করছি, যে সার দিয়ে আমরা গাছের পুষ্টিতে নানাভাবে সাহায্য পেয়ে থাকব। আমরা জানি আমরা সাধারণভাবে সার মাটিতে প্রয়োগ করি যেখান থেকে গাছ নেয়, কিন্তু একটা সমস্যা হলো মাটিতে সার দিলে যতটা দেয়া হয় তার মাত্র 30 থেকে 35 ভাগ গাছ নিতে পারে, বাকিটা মাটিতে স্থিতিকরণ বা রয়ে যায় বা নষ্ট হয়। কিন্তু এই ধরনের যে সমস্ত উদ্ভিদ খাদ্য গাছের উপরে যদি আমরা সরাসরি স্প্রে করে দিই তাহলে গাছের পুষ্টি প্রায় 80 থেকে 90 ভাগ হয় এবং তার নষ্ট হওয়ার সম্ভাবনা কম। সুতরাং গাছের যেমন যেমন প্রয়োজন সেই অনুযায়ী আমরা এটা দিতে পারি। তাতে যেমন একদিকে নষ্ট হচ্ছে না, অন্যদিকে ফসলের স্বাস্থ্য, ফসলের পুষ্টি এবং তার থেকে যে উৎপাদন অনেক বেশি হচ্ছে। আর তাছাড়া এর সঙ্গে
আমরা প্রয়োজন মতো কিছু কিছু অন্যান্য জিনিসও প্রয়োগ করে এটাকে আরও কার্যকরী করে তুলতে পারছি। অর্থনৈতিক লাভ এর ফলে কতটুকু হতে পারে? এর ফলে অর্থনৈতিক লাভ যথেষ্ট, কারণ হচ্ছে আমরা কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করছি এবং এটা প্রধানত আমাদের বিশ্বভারতীর বায়োটেকনোলজির বিভাগ এবং পল্লী শিক্ষা ভবনের তরফ থেকে এই যৌথভাবে এই পরীক্ষা নিরীক্ষা চলছে। এখনও সবগুলোর সমস্ত ফলাফল আমরা জানতে পারিনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার ফল অতি মধুর এবং সেটার থেকে আমাদের লাভবান হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এখন আমরা কথা বলছি বিশ্বভারতী বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর জ্ঞানেন্দ্র রথর সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাইব, এর আগেও আপনারা এই ধরনের কর্মশালা করেছিলেন যেখানে সিউইড বা সমুদ্রজাত আগাছা নিয়ে আপনারা বিভিন্ন এনজিওকে ইনভলভ করেছিলেন। এর ফলে কতটুকু আপনার সাড়া দেখতে পাচ্ছেন? অ্যাকচুয়ালি বিগত বর্ষে যে প্রোগ্রামগুলো হয়েছিল ওইখানে এনজিও আসছিল, আর তারপরে অনেক ডাইরেক্ট চাষিরা বি আসছিল। আমরা এখানে চেষ্টা করছি কি মহিলাদেরকে কীরকম একটু ইনভলভ করতে পারবো বেশি করে। আপনি এখানে দেখতে পারবে আজকেও অনেক মহিলাই এসেছেন, কিন্তু মহিলাদেরকে যদি আপনি একটু প্রোৎসাহন দিতে পারবে তাহলে ওরাও মানে একটু এইটাকে বেশি প্রচার করতে পারবে বলে আমরা একটু ভেবে দেখেছি। তো ওই জন্যে আমরা নেক্সট ফেজে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বি এখানে মহিলাদেরকে একটু ইয়ে করছি। তো ওই জন্যে আমরা এখানে ভেবেছি কি এই প্রোগ্রাম থেকে যতদূর সম্ভব মহিলাদেরকে একটু ইনভলভ করব, সো দ্যাট কি এই প্রোগ্রামটা আর একটু আগে যেতে পারবে। তো আমরা এনজিওকে তো আগে যেরকম ইনভলভ করেছি ওইটা তো জারি রেখেছি, ডাইরেক্ট চাষিরা যারা আছে ওরা বি আছে, প্লাস এখানে আমরা লাস্ট বিগত বর্ষে অত আমরা মহিলাদেরকে এত ইনভলভমেন্ট ওনার ছিল না তো, কিন্তু এই বছরে ওইটা হয়েছে। মানে এই যে র মেটেরিয়ালসটা কোথা থেকে পাওয়া যাবে? এই র মেটেরিয়ালটা আপনি যেরকম বললে এটা হচ্ছে সমুদ্র আগাছা, আপনি এটা সমুদ্রের কাছেই পাওয়া যেতে পারবে, কিন্তু এই আগাছাগুলো পাওয়ার একটা স্পেশাল ইয়ে আছে, এখানে আপনার পাথর থাকতে হবে, মানে সমুদ্রের কূলে আপনার পাথর থাকতে হবে, আর জলটা একটু লবণাক্ত হওয়া দরকার। আমার এখানে যে সুন্দরবন আছে বা দীঘা আছে ওইখানে অত পাথর থাকে না, কিন্তু আমার কাছাকাছি মানে চিল্কা লেক যে আছে ওড়িশা কূলে, পুরী আপনার যদি যাবে ওইদিকে পাশে আছে, ওইখানে অনেক এইগুলো পাওয়া যায়। তো আমরা মোটামুটি ওইখান থেকেই নিয়ে আসছি, ওইখান থেকে ড্রাই করে তারপরে এখানে নিয়ে আসছি, নিয়ে আসে এখানে প্রসেসিংটা করছি, প্রসেসিং করে ওইটাকে তারপরে দেওয়া হচ্ছে। এই যে আপনি উড়িষ্যা থেকে নিয়ে আসছেন বোলপুরে, তার মধ্যে যাতায়াতের কিছু খরচ আছে, তারপরেও কি এই মহিলাদের গোষ্ঠীগুলির লাভ হতে পারে এই ব্যবহারের ফলে? আপনি যদি মনে থাকবে ফার্স্ট ইয়ার আমি যে প্রোগ্রামটা করেছিল ওইখানে কতগুলো মানে ওড়িশা থেকেও চাষিগুলো নিয়ে আসছিল। তো আমরা ওড়িশা থেকে আর বেঙ্গল থেকে যারা আছে এনজিও গ্রুপ ওনার সাথে ভেটভাটও করেছিল এখানে। তো এমনি আমরা একটা প্ল্যান করেছি কি যদি এখানে চাইবে কেউ ওকে ফোনে বলে দেবে কি আমার অত দরকার, তো ওইখানে ওরা কালেক্ট করবে, শুকনো করে এখানেও পাঠাতে পারবে। তো এইরকম একটা মানে চিন্তা ভাবনা চলছে এখানে, সো দ্যাট কি এখানে আমার এইগুলো না পাওয়া গেলেও র মেটেরিয়ালগুলো বি নিয়ে আসতে পারবো। যেরকম বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমার নাম রেখা গড়াই। আপনাদের মহিলা গ্রুপের নাম কি? চিন্তামণি স্বনির্ভর দল। তো আপনারা ট্রেনিং কবে নিয়েছিলেন? ট্রেনিং নিয়েছিলাম 1 মাস আগে। 1 মাস আগে। তো ট্রেনিং নিয়ে কি মনে হয়েছে আপনাদের? ট্রেনিং নিয়ে আমাদের বেশ ভালোই লাগলো। ওই সারটা বেশ উর্বর, জমিটাকে বেশ উর্বর করবে, আর মানে ফসলটাও ভালো হবে। তা আমাদের ইচ্ছা আছে ওগুলো আমরা ব্যবহার করি, কিন্তু দামের দিক থেকে হচ্ছে না। আপনাদের তো নিশ্চয়ই কৃষি জমি রয়েছে, তো কৃষি জমিতে আপনারা কি কি চাষ করছেন? আমাদের ধান হয়, গম, আলু, সর্ষে, তিল। আচ্ছা, তো কি ধরনের সার ব্যবহার করা হয়? আমাদের ওই তো গোবর সার দিই, বাড়িতে গোবর সার তৈরি করি, আর ওই যে ইউরিয়া সারটা কিনে দিই। এখন আপনি কি ভাবছেন যে এই তরল প্রক্রিয়াজাত যে আগাছা বা শ্যাওলা আপনারা বলছেন সেগুলো দিয়ে আপনারা চাষ করবেন ভাবছেন? ভাবছি যে ওইগুলো দিয়ে আমরা চাষ করব। অনুষ্ঠানে
কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের অতিথিরা উপস্থিত ছিলেন এবং ছিলেন বীরভূমের উপ কৃষি অধিকর্তা প্রদীপ কুমার মণ্ডল এবং অধ্যাপক SP অধিকারী। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেতও সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ এবং অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার বিশ্বভারতীর যৌথ ব্যবস্থাপনায় ডাইভার্সিফাইড ক্রপিং আন্ডার ড্রাইল্যান্ড কন্ডিশন এই নিয়ে 3 দিন ব্যাপী একটি কর্মশালা আয়োজিত হয়। এই সম্পর্কে আমাদের জানান অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর দেবাশিস সরকার। এই ট্রেনিং মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে ড্রাইল্যান্ড রেনফেড কন্ডিশনে আমরা আদৌ কিছু ডাইভার্সিফিকেশন করতে পারি কিনা সেটা দেখা, এবং এই সম্বন্ধে আমাদের বীরভূমে যারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কাজ করছেন, যারা KPS ফিল্ড লেভেলে কাজ করছেন, তাদের অ্যাওয়ার করা এবং তাদের একটা ট্রেনিং দেওয়া যে কী ধরনের অপশন আমাদের কাছে আছে, আমরা কি করতে পারি ইন ড্রাইল্যান্ড রেনফেড কন্ডিশনে। এক্ষেত্রে ফার্মার্সদের কি সুবিধা হবে? এক্ষেত্রে ফার্মারদের যেটা সুবিধা হবে, আপনারা নিশ্চয়ই জানেন যে বীরভূম একটি রেনফেড এলাকা, বীরভূমে সেচ খুব কম, এবং সেই রেনফেড কন্ডিশনে ফার্মার ধান ছাড়া, মেনলি এখানে যে ধান উৎপাদন হয়, ধান ছাড়া অন্যান্য কমার্শিয়াল ক্রপ কিভাবে করতে পারে, তাদের যে রিসোর্স আছে, যে জল আছে, সেটার উপযোগী ব্যবহার করে কী ধরনের ডাইভার্সিফিকেশন করতে পারে সেই ধরনের ইনফরমেশন পাবে, এবং সেই ধরনের ট্রেনিং আমাদের যারা এখান থেকে নিয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে পাবে। বীরভূমের উপ অধিকর্তা কৃষি প্রশাসন প্রদীপ কুমার মণ্ডল আমাদের জানান, আমরা ডাইভার্সিফাইড ক্রপিং প্রোগ্রাম বলতে আমাদের এটা ডাইভার্সিফাইড ক্রপিং প্রোগ্রাম, এবং বিশেষ করে যেখানে আমাদের বৃষ্টির ওপর নির্ভরশীল সেই সমস্ত এলাকায় আমাদের বীরভূম জেলায় প্রায় 3,20,000 হেক্টর যে চাষযোগ্য জমি আছে, আমরা বর্ষাকালে প্রায় 3 লক্ষ হেক্টরের মতো আমাদের ইরিগেটেড এরিয়া আছে, কিন্তু আমাদের রবি বা বড় সিজনে আমাদের কিন্তু এটা 1 লাখের বেশি যায় না। তাহলে মেজর এরিয়াটাই হচ্ছে আমাদের কিন্তু রেনফেড কন্ডিশনে, এবং সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে শুধু আমাদের যদি ধানের পর ধান যায়, বা ধানের পর যদি অন্যান্য ফসলে বিশেষ করে গম, ছোলা, মসুরি, ভুট্টা, জোয়ার, বাজরা, যে সমস্ত আমাদের মেইজ অ্যান্ড মিলেটস যে সমস্ত ফসলগুলো আছে এবং যেগুলোর এখানে খুবই ভালো সম্ভাবনা আছে, সেই সমস্ত ক্রপের ক্ষেত্রে আমাদের কিন্তু এটা খুব লাভজনক হবে। এবং বিশেষ করে বীরভূম জেলার রবি চাষের ক্ষেত্রে যে অনুকূল আবহাওয়া পাওয়া যায়, সেই আবহাওয়াটাকে কাজে লাগিয়ে এবং আমাদের বৃষ্টি নির্ভর বিশেষ করে বর্ষার পর যেটুকু জল থাকে সেই জলটাকে আমরা যদি ঠিকমতো ধরে রেখে এবং মাটির যে রসটা থাকে সেটাকে যদি কাজে লাগাতে পারি, তাহলে পরে কিন্তু আমরা কিন্তু খুব অল্প দিনে এবং অল্প খরচে আমরা আরেকটা ফসল নিতে পারবো। এই কারণেই আমাদের এই ধরনের প্রোগ্রাম আমাদের জেলারকে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, এবং সেই বিষয়ে আমরা এই আলোচনা সভা আজকে ব্যবস্থা করেছি আর কি, যে আমাদের যারা এক্সটেনশন ওয়ার্কার আছে তাদেরকে আমরা এই একদিনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে যাতে চাষিদের কাছে সঠিকভাবে এই তথ্য নিয়ে যেতে পারে। কি কি ফসলের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে? বিশেষ করে অল্টারনেট ক্রপের ক্ষেত্রে আমাদের যেমন বিশেষ করে ভুট্টা, অরহর এবং অন্যান্য পালস ক্রপ এবং তৈলবীজ, সূর্যমুখী, যে সমস্ত আমাদের যে এবং মিলেটসের ক্ষেত্রে যেমন জোয়ার, বাজরা, যেগুলো আমাদের
অল্প জলে এবং অল্প দিনে যেগুলো হয় সেই ফসলের উপর আমরা এই জোরটা দিচ্ছি। এখানকার কৃষক বন্ধুদের মধ্যে এখনও সেইভাবে সাড়া নেই, তার জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, আমরা এই স্কিমের মাধ্যমে আমরা বিনামূল্যে চাষিদেরকে বীজের ব্যবস্থা করি, কিছু কিছু প্রদর্শনী ক্ষেত্র করি এবং অন্যান্য যে আমাদের স্কিমে যে সুযোগ সুবিধাগুলো আছে, বিশেষ করে কৃষি এবং কৃষি অন্যান্য উপকরণ আমরা চাষিদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করি। 3 দিন ব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় বোলপুর, রামপুরহাট এবং সিউড়ি এই 3টি মহকুমার কৃষি আধিকারিকরা অংশগ্রহণ করেন। হ্যাঁ, কি করি? হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-18015551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। কৃষক বন্ধুরা, আপনারা যারা এখন গম চাষ করছেন তারা মনে রাখবেন, বীজ বোনার 20 দিন পর নিড়ান দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। গম চাষের জন্য মোট 4টি সেচের প্রয়োজন। প্রথম সেচ বোনার 21 দিনের মাথায় মুকুট শিকড় বার হওয়ার পর। দ্বিতীয় সেচ দেবেন পাশকাঠি ছাড়ার সময় বোনার 40-45 দিন পর। তৃতীয় সেচ ফুল আসার সময় এবং দানা নরম অবস্থায় চতুর্থ সেচ। কেবলমাত্র একটি সেচের সুবিধে থাকলে মুকুট শিকড় বার হওয়ার সময় দিতে হবে। 2টি সেচের সুবিধে থাকলে প্রথমটি মুকুট শিকড় এবং দ্বিতীয় সেচ ফুল আসার সময়। 3টি সেচের সুবিধে থাকলে প্রথমটি মুকুট শিকড়, দ্বিতীয়টি পাশকাঠি এবং তৃতীয়টি ফুল আসার সময় প্রয়োগ করতে হবে। চাপান সার হিসেবে 25 কেজি নাইট্রোজেন প্রতি হেক্টর জমিতে বীজ বোনার 21 দিন বাদে প্রয়োগ করলে অবশ্যই সুফল পাবেন। দ্বিতীয় চাপান হিসেবে প্রতি হেক্টর জমিতে 25 কেজি নাইট্রোজেন এবং বীজ বোনার সময় 40-45 দিন পর পর দিতে হবে। আলু শীতকালীন ফসল। খারাপ আবহাওয়ায় রোগ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হলে এই ফসলের ছত্রাক ঘটিত ধসা রোগ ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি করতে পারে। 2 ধরনের ধসা রোগ হল আলুর জলদি ধসা এবং আলুর নাবি ধসা। এই ব্যাপারে আমরা এতক্ষণ জানলাম। তবে আপনারা মনে রাখবেন, বীজ শোধন করা থাকলে রোগের প্রকোপ অনেক কম হয়। হাইব্রিড জাতের আলুতে রোগের প্রকোপ অনেক বেশি হয়। ভেলি ডুবিয়ে সেচ দেওয়া চলবে না। এগুলি ছত্রাক জাতীয় রোগ, তাই ছত্রাকনাশক বেশি প্রয়োগ করতে হবে। কীটনাশক বা অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ দিয়ে কোনো কাজ হবে না। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।